কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি। আমি যতদিন বাসায় আসছি না, আব্বু আম্মুকে সামলানোর দায়িত্ব তোমার। কেননা তোমার কারণেই তাদের থেকে দূর যেতে হয়েছে আমায়। আমার মা বাবা হয়তো তোমায় খুব ভালোবাসে, তাই তাদের খেয়াল এখন থেকেই তোমাকেই রাখতে হবে। ব্যাস, এতটুকুই। পারবো আমি, পারবো তোর শর্ত রাখতে। পারলেই ভালো। আর আমার কথাটা? আমার কথা রাখতে পারলে আমিও চেষ্টা করব। ও আচ্ছা। হুম। বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। ভাবছিলাম রাবিয়া কি আমার কথা রাখতে পারবে। পারলে তো ভালোই, কিন্তু পারবে মনে হচ্ছে। কেননা আমি ছিলাম না তখন, তো সেই আমার আব্বু আম্মুর খেয়াল রেখেছে। অবশ্য আমার এর থেকে বেশি কিছুর চাওয়ার নেই। এগুলো ভাবছিলাম এমন সময় আমার রুমে রাবিয়া এলো। আচ্ছা, আমি কি তোর পছন্দ নই? এই কথাটা হচ্ছে কেন? আমার কথার উত্তর দে। প্রয়োজন মনে করছি না। বাহ, খুব ভালো। হ্যাঁ, এটাই। মানে? বুঝে নেওয়ার থাকলে বুঝে নেও। এত কঠিন কঠিন কথা কোথায় শিখলি বলতো? সব কিছুই শিখে নিতে হয়। হুম, শুধু অনুভূতিগুলোই শিখলি না। সময় আসলে সেটাও শিখে নিব না হয়। তাই? হুম। হাসতে হাসতে বের হয়ে গেল। ক্রাশ খেলাম নাকি জানি না, তবে অনেক ভালো লাগা কাজ করছিল। যে কয়েকদিন বাসায় ছিলাম সবসময় রাবিয়া ছিল পাশে। খুনসুটি নানা বিষয় নিয়ে গল্প হতো আমাদের মাঝে। আব্বা আম্মু, খালামণি, খালু সবাই আমাদের এত ভালো সম্পর্ক দেখে অবাক। তবে মনে মনে খুশি অবশ্য। আমার ছুটি শেষ হয়ে আসছিল। রাবিয়াকে বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারছি না। ভাবছি এর পরের বার এসে বলে দিব। কালকে চলে যাব, তাই রাবেয়াকে নিয়ে বের হলাম। লেকের পাড়ে বসে আছি দুজনে। কেউ কিছু বলছে না। নীরবতা ভেঙে, কিছু বলছে না যে আপু? ওই, তুই আমাকে আপু বলবি না আর। আপু বললেও দোষ, না বললেও দোষ। আপার? আচ্ছা, আর বলবো না। গুড। হুম। কালকে চলে যাবি তাই না? হুম। আর মনে পড়বে না, তাই না? বলতে পারছি না। ও, হুম। কবে আসবি আবার? সেটাও জানি না। না জানাই ভালো। তাই? হ্যাঁ তাই। হা হা। হাসবি না, দাঁত ফেলাই দিব কিন্তু। আচ্ছা, আপু আর হাসবো না। আপারও? আমি তোর আপু নই, কি তাহলে? অন্য কিছু। তাই বুঝি। হুম। আরো কিছুক্ষণ চুপ। কেউ কিছুই বলছে না। চল। কোথায়? বাসা। আচ্ছা চলো। হুম। চলে আসলাম বাসায়। পরের দিন চলে যাব কাতলাগাড়ি। তাই সবার মন খারাপ। আমারও ভালো লাগছে না। আব্বু আমার জন্য আর একজনের জন্য। কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে যেতেই হবে আবার কাতলাগাড়ি। কিছু করার নেই। আজ চলে যাব। রেডি হচ্ছি। সকাল থেকে রাবেকে দেখছি না। মন খারাপ মনে হয়। বের হলাম বাসা থেকে। আব্বু রেল স্টেশনে রেখে আসবে। ট্রেনে যাব। ভালোভাবে যাবি, নিজের খেয়াল রাখবি, আচ্ছা মো। আমাদেরকে প্রতিদিন ফোন দিবি, আচ্ছা। আর সময় পেলেই চলে আসবি। আচ্ছা। ভালো থাকিস। তোমরাও ভালো থেকো আম্মু। হুম। আব্বু রেখে আসলো। যাওয়ার সময় দূর থেকে রাবেয়াকে দেখছিলাম। চেয়েছিল, মনে হচ্ছিল কাঁদছিল। আজব মেয়ে। আমি কি একবারে চলে যাচ্ছি? পরের বার ছুটি পেলেই এসেই বলে দেব। কাতলা গাড়িতে সময় কাটতেই চাইছিল না। তবে আমার সাথে রাবিয়ার প্রতিদিন কথা হতো। ভালোই চলছিল। না বলেও, না বলেও। হাহা। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, যেটি আমার জীবনটাকে আবারও বদলে দিল। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, এমন সময় আব্বুর ফোন। এত রাতে তো আব্বু ফোন সাধারণত দেয় না, তাহলে আজ কেন? কোনো বিপদ হলো না তো? ভাবতে ভাবতেই ফোন ধরলাম। হ্যালো আব্বু। হ্যাঁ সুজন, হুম। বাবা তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। বাসা যাব? কিন্তু কেন? তুই তোর চাচ্চুকে নিয়ে কালকে সকালবেলায় বাসায় চলে আয়। কিন্তু কেন, কি হয়েছে? তুই আগে আয়, তারপর বলবো। হ্যালো হ্যালো বলেই কেটে দিল। কি হয়েছে? কোনো অঘটন? আমার মাথা কাজ করছে না। রাবেয়াকে ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। চাচুকে ডাকে বললাম, কিন্তু চাচুও কিছু বলছে না। কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে। তাই সকাল সকাল বাসে করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখনো খুব চিন্তা হচ্ছে। ভাবতে বা কল্পনাও করতে পারছি না। সারা রাত মিম আর আম্মুকে ফোন দিলাম, কিন্তু ধরছে না। কি হয়েছে? কেউ কিছু বলছে না। বাসায় পৌঁছে যা শুনলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একদম না। ভোরে রওনা দেওয়ার ফলে
আমাদের বাসা পৌঁছাতে দুপুর লেগে যায়। বাসায় এসে দেখি নীরবতা বিরাজ করছে। মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে এখানে, কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারছি না। বাসার ভিতরে ঢুকলাম, সবাই চুপ হয়ে বসে আছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আম্মু, কি হয়েছে? কোনো কথা বলছে না, শুধু নীরব দৃষ্টিতে একবার তাকিয়ে তার আবার চোখ ফিরিয়ে নিল। আব্বুর কাছে গেলাম। আব্বু, 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 কি হয়েছে বলো না? আব্বুও কিছু বলছে না। আরে আজব তো, কি হচ্ছে এসব? আজব ব্যাপার, তোমরা কিছু বলছো না কেন? কি হয়েছে বলো না আমায়। এতক্ষণ লক্ষ্য করলাম খালু আর খালামণি আমাদের বাসায়। আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে। খালামণি কান্না করছে। খালামণির কাছে গেলাম। খালামণি, ও খালামণি, বলো না কি হয়েছে? বলার সাথে সাথেই জোরে কেঁদে দিল। এখনো আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা, সবাই তো এখানে আছে, কিন্তু আমার রাপিয়া, ওর কিছু হয়নি তো? আমার আর এই নীরবতা সহ্য হচ্ছে না। আমার রাবিয়ার কিছু হয়েছে? তোমরা কি বলবে রাবিয়ার কি হয়েছে? সবাই আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে এ কিভাবে জানলো। আব্বু কড়া নজরে চাচুর দিকে তাকালো। চাচু ইশারায় বুঝিয়ে দিল যে তিনি সত্যি কিছু বলেনি। এখনো কি চুপ থাকবে তোমরা? বাবা, তুই শান্ত হ, আগে তারপর বলছি। শান্ত হওয়া মানে? কিসের শান্ত? রাবিয়ার কিছু হয়ে গেছে আর আমি শান্ত থাকবো? কিভাবে বলছো আব্বু? আচ্ছা, বস আগে। বসলাম। এখন বলো কি হয়েছে? সবার দিকে এক এক করে তাকাচ্ছে। কেউ নিষেধ করছে বলতে, আর কেউ কিছুই বলছে না, মুখ ঘুরিয়ে দিয়ে। আব্বু প্লিজ বলো কি হয়েছে? রাবিয়ার? আসলে বাবা, রাবেয়া রাবিয়ার কি? রাবেয়া আর নেই। কি? তোমরা কি পাগল হয়ে গেছো? কি বলছো এগুলা? মাথা ঠিক আছে তোমাদের? কিসব ফালতু কথা বলছো? এসব সত্যি বাবা। আমি বিশ্বাস করি না, আমার রাবিয়ার কিছু হতে পারে না, কিছুই না। হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি চারিদিকে অন্ধকার। পাশে আব্বু আম্মু বাসা। আম্মু, আমি কোথায়? বাবা, তুই হাসপাতালে? হাসপাতালে কেন আমি? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। ও আচ্ছা, জানো আম্মু, একটা খারাপ স্বপ্ন দেখলাম। রাবে নাকি চলে গেছে। বলতো, রাবে কি আমার ছেড়ে কোথাও যেতে পারে? খুবই বাজে স্বপ্ন। হ্যাঁ বাবা, এগুলো সব স্বপ্ন। তুই বিশ্রাম কর। হুম, আমার খুব ঘুম পাচ্ছে আম্মু, খুব। ঘুমা তাহলে। আচ্ছা। হাসপাতাল থেকে বাসায় আসলাম অষ্টম দিনে। আমার প্রথম যেদিন জ্ঞান ফিরে সেদিন পঞ্চম দিন ছিল। তার মানে এই আমি 5 দিন টানা অজ্ঞান ছিলাম। এখন স্বাভাবিক হয়ে আসছি। তবে একটা মেয়ের কথা খুব মনে পড়ে, খুবই। আমার রাবিয়াকে। কত বড় হতভাগা আমি, যে মেয়েটাকে জানাতেও পারলাম না আমি কত ভালোবাসি তাকে। সব ছেড়ে চলে গেল রাবিয়া। প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিল কলেজে। তার বাবা তার জন্মদিনে তাকে একটা স্কুটি গিফট করেছিল। ওটা করেই যাওয়া আসা করতো। কিছুদিন আগে তার জন্মদিন ছিল, এই মাসেই। আমি লাল চুড়ি কিনে পাঠিয়ে দিয়েছিলাম। তো সেদিন বাড়ি ফেরার পথে রাস্তায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন পর্যন্ত কিছুই হয়নি। এমন সময় বেপরোয়া গতির একটা ট্রাক এসে, আর বলতে পারছি না। ডাক্তার বলেছিল বাঁচানো সম্ভব না। তবুও অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুই কাজে লাগেনি। সেদিন রাতে সে নাকি না ফেরার দেশে চলে যায়, আর রেখে যায় তার প্রিয় ডায়েরিটা। আমার জন্য খুব পচা মেয়ে আমায় একলা করে চলে গেল না ফেরা দেশে। এখন আমি কাকে নিয়ে বাঁচব? তার ডায়েরিটা খুললাম, সব জায়গাতে আমার নাম। তবে এক জায়গায় গিয়ে থমকে গেলাম। কিছু লেখা তুলে ধরলাম। প্রিয় সুজন, ওই পাগল, তুই কি আমাকে কখনো বুঝবি না? আমি তোকে কতটা ভালোবাসি জানিস তুই? আমিও জানি তুই আমায় ভালোবাসিস। তোর শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমায় বলবি না। আমি জানি। বুদ্ধু, আমায় আগে বলে দিতে পারতি, তারপর দেখতি আরও মন দিয়ে শর্ত পালন করতাম। বোকা কোথাকার। ঠিক আছে, আমিও অপেক্ষা করব। তুই জানিস তোর দেওয়া চুড়িগুলো আমার লাইফের বেস্ট গিফট। এত সুন্দর চুড়ি আমি তো ভেবেই রেখেছি যেদিন তুই বাসায় আসবি সেই দিনই তোর দেওয়া চুড়িগুলো পরে তোর সামনে যাব। জানিস, এখন কেন জানি একলা একলা মনে হয় রে। তোকে হারানোর ভয় কাজ করে। মনে হচ্ছে আস্তে আস্তে আমি তোর থেকে দূরে সরে যাচ্ছি। কেন যে এই অদ্ভুত খেয়ালগুলো ভেসে উঠছে জানি না। আমি তো তোকে ছেড়ে যাব না, তাই না রে? কারণ আমি তো তোকে এত এত এতগুলো ভালোবাসি।
খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। তোকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমায় কখনো ভুল বুঝিস না রে। ইতি, তোকে সব থেকে বেশি ভালোবেসেছে রাবেয়া। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। সত্যি আমার রাবিয়া আমায় রেখে অনেক দূরে চলে গেছে, অনেক অনেক দূরে। আমার রাগী আপু আমায় আর কখনো রাগ দেখাবে না, আমার নামে আর কখনো নালিশ করবে না আম্মুর কাছে, আমায় আর বকা দিবে না। তার নাম ধরে ডাকলে আমায় আর আর কখনো ভালোবাসবে না। সে নেই, সে আর নেই, সত্যি সে আর নেই। দাঁড়িয়ে আছি রাবিয়ার কবরের সামনে, তাকে শেষ দেখা হয়নি। আম্মু বলেছিল শেষবার দেখতে চেয়েছিল তোকে, তাই তোর আব্বু তোকে তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমি শেষ কথাও রাখতে পারিনি। হাতে ডায়েরি আর চোখে পানি, আর সাথে আমার দেওয়া সেই ছুরিগুলো। রাবিয়া, সমাপ্ত।